আমন্ত্রণ ভোরের পাতা বার্তা কক্ষ লাইভে প্রতিদিনের মতো দেশের উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মৌমিতা মৌ এবং আমার সাথে আছেন ভোরের পাতার ক্রাইম রিপোর্টার নুরুল ইসলাম খান। প্রথম যে সংবাদটি আমাদের হাতে আছে, বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দ্রুত ভিসা অনুমোদনের নির্দেশ দিয়েছেন। আমাদের এই নিয়ে জানাবেন নুরুল। অবশ্যই মৌমিতা, আপনি যেটা বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যম রয়েছেন তাদেরকে দেশে আসবার জন্যে এবং বিদেশি সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে দ্রুত ভিসা দেবারও তিনি আমন্ত্রণ জানিয়েছেন মমতা। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল, এরপর শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের এই খবরকে নিয়ে নেতিবাচকভাবে কিন্তু একটি সংবাদ প্রচার করে আসছিল মমতা, আপনি জানেন। সেটিকে ঘিরেই আসলে একটি যেহেতু নেতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে, এই জন্যেই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি আন্তর্জাতিক এবং বিদেশি যেই সংবাদ মাধ্যম রয়েছেন তাদেরকে দেশে আসবার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট নিয়ে আসলে সংবাদ করবার জন্যে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আসলে এটা অবশ্যই একটি ভালো খবর আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি যে দায়িত্ব নিয়েছেন গত 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের, এরপর থেকে কিন্তু তিনি বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন মমিতা। তো আমার মনে হয় যে এই পদক্ষেপটি আসলে অনেকটা সুখকর হবে বলে আমার কাছে মনে হয় মমতা। এর পরের যে সংবাদটি আমাদের হাতে আছে, সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছেন 7 জন। আসলে কি হয়েছিল সেখানে, কেন তার আশ্রয় নিয়েছিলেন? আসলে মমতা, আপনি জানেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, সেনাপ্রধান কিন্তু তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সেনাবাহিনীর আশ্রয়ে রয়েছেন অনেকেই, এমন একটি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যত না ঘটে তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে। তো আসলে কতজন সেনাবাহিনীর এখানে আশ্রয়ে রয়েছেন সেটি আমরা জানতে পাইনি, কিন্তু অবশেষে আজকে আমরা জানতে পেলাম যে সেনানিবাসে আশ্রয়ে ছিলেন 626 জন, এখন 7 জন রয়েছেন, যদিও এরকমভাবে উল্লেখ করা হয়েছে। এবং আপনারা জানেন যে 626 জনের মধ্যে কতজন আসলে রাজনৈতিক ছিলেন, কতজন বিশেষ বাহিনীর ছিলেন, কারা ছিলেন সেগুলো একটু রয়েছেন। আমি সেটি যদি আপনাদেরকে একটু জানাই দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে 5 জন বিচারক ছিলেন, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা ছিলেন, 28 জন পুলিশ অফিসার ছিলেন, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ছিলেন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ প্রায় 12 জন ছিলেন এবং 51 জন পরিবার পরিজন, স্ত্রী শিশু, সর্বমোট 626 জনের কথা কিন্তু আসলে জানানো হয়েছে সেনানিবাসে তারা আশ্রয় ছিলেন। এখন 7 জন রয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন আমরা দেখছি যে অনেকেই গ্রেফতার হচ্ছেন, তারা কি সেই আশ্রয়ে ছিলেন কি না সেটা প্রশ্ন আসে। এবং অনেকেই কিন্তু বলছেন যে সেনানিবাসের যে আশ্রয়ে ছিলেন যারা চলে যাচ্ছেন তারা এখন আটক হচ্ছেন, সরকারের রাজনৈতিক এবং যারা অন্যান্য পদে ছিলেন তাদের কিন্তু আটক করা হচ্ছে। দর্শক, এইটাই আসলে মমতা আমরা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। এর পরের যে সংবাদটি আমার কাছে আছে, সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে বলেছে তথ্য উপদেষ্টা নাহিদ। এই নিয়ে আমাদের জানাবেন। মমতা, আপনি জানেন যে সাগর রুনি যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটি 2012 সালের 11ই ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল। এ নিয়ে 110 বার এই আসলে পিছিয়েছে সংবাদ মাধ্যমটি, আসলে জানিয়েছে আমাদেরকে। এবং আমরাও জানি যে এই 110 বার একটি মানে শুনানি যদি পিছায় সেটির অবস্থা কি হয়ে দাঁড়ায় এবং সেখানে কি রয়েছেন সেটি নিয়ে আসলে আমাদের এইবারের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটেছে, নাহিদ ইসলাম তিনি আমাদের এই তথ্য উপদেষ্টা হয়েছেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন হয়েছে এবং এটার বিচার নিয়ে কিন্তু তিনি খুবই মন্ত্রণালয়ে তিনি কিন্তু কথা বলেছেন। এবং তিনি যেটা বলেছেন তিনি যে এ নিয়ে আসলে তার মন্ত্রণালয় কাজ করবে। আমারও মনে হয় যে এটা নিয়ে কাজ করা উচিত। একটি মানে মেইন স্ট্রিম গণমাধ্যমের সাংবাদিক সাগর রুনি, তাদের বিচার কেন হবে না? সব বিচার, অনেক বিচারিত হচ্ছে, তাহলে সাগর রুনির বিচার কেন হবে না?
তো সেটা নিয়ে তথ্য উপদেষ্টা কথা বলেছেন। আমার মনে হয় যে এটা হয়তো এবার বিচার হতেও পারে, সেটা আমরা হয়তো সামনে দেখতে পারবো যে কি ঘটে। সাগররুনি আসলে বাংলাদেশের খুবই চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের ঘটনা ছিল। তো আমরাও আশা করছি যে এর বিচার বাংলাদেশের মানুষ দেখবে। এর পরের যে সংবাদটি আমার কাছে আছে, আজকের পর থেকে ঘুষের কবর রচিত, দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি হাসনাত সার্জিসের। আমাদের বিস্তারিত বলবেন। আসলে বিস্তারিত বলার কিছু নাই, আসলে আমরা যেটা দেখছি সেটাই তো আমরা নিয়ে কথা বলবো আর কি। তো সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা ছাত্র যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আর কি। তারা এই মুহূর্তে আপনারা জানেন যে বিগত 16 বছর যেই দুর্নীতি অনিয়ম হয়েছে সেটির রোধে কিন্তু তারা কাজ করছে। তেমনটাই আমরা দেখতে পেলাম যে ফেসবুকে হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে তিনি লিখেছেন যে আজকের পর থেকে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের ঘুষের কবর রচিত হলো। তারা এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন, তারা সব জায়গায় তদারকি করছেন কেউ যেন ঘুষ না নেয়, তার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু এটা কতদিন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আর সরকার নয়। এটা আসলে সরকারের প্রতি এরকম একটি আমার মনে হয় যে চাপ প্রয়োগ করা উচিত, যেন সরকার এই বিষয়ে উদ্যোগ নেয় এবং সেক্ষেত্রে যেন আমরা যেন সবাই সচেতন হতে পারি। শুধু সরকার নয়, যারা দায়িত্বে আছেন, কর্মকর্তা রয়েছেন, যারা ঘুষ দিচ্ছেন, আমার মতে তাদেরকেও সচেতন হওয়া উচিত, তাদেরকেও বলা উচিত যে আমরা ঘুষ দিব না। তাহলেই একটা সমাজ আমি মনে করি যে সুষ্ঠু এবং নিরপেক্ষ দুর্নীতি মুক্ত একটি সমাজ হবে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমার কাছে মনে হয়। যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেটা একটা ভালো পর্যায়ে তারা নিতে চাচ্ছেন। তাদের যেন যে গণঅভ্যুত্থানে যেন কোনো ধরনের কালিমা লিপন না হয়, সে কারণেই তারা এই উদ্যোগগুলো নিচ্ছেন। এবং আরেকজন আপনারা জানেন যে সার্জিস, তিনিও ফেসবুকে কথা বলেছেন এবং তিনি স্পেসিফিক করে বলেছেন যে দুদক, ওয়াসা, রাজুক, পল্লী বিদ্যুৎ, পেট্রো বাংলা আরও ডট দিয়ে তিনি বলেছেন যে এগুলোকে দুর্নীতি মুক্ত করতে হবে, ঘোষ মুক্ত করতে হবে। এটা আমি মনে করি ভালো উদ্যোগ। আমরা আশা করি এর সুফল বাংলাদেশের মানুষ ভোগ করতে পারবেন। এরপরের যে সংবাদটি আমার কাছে আছে সেটি হচ্ছে ধর্ষণ কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ, মমতার পদত্যাগ দাবি বিজেপির। মমতা আসলে এই ঘটনাটি খুবই মর্মাহত করেছে, আমাদের পুরো বিশ্বকেই মর্মাহত করেছে। যে বিষয়টি দেখেছি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যেই শিক্ষানবিশ যেই ইন্টার্ন যেই চিকিৎসক ছিলেন, তাকে আসলে এটা আসলে খুবই মানে কি বলবো বর্বর একটা আচরণ হয়েছে। ইন্টার্ন দর্শকের উপর, ইন্টার্ন যে চিকিৎসক রয়েছে তার উপর যে ধর্ষণ হয়েছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু ভারতে আন্দোলন হচ্ছে, সেটা রেশ কিন্তু আমরা বাংলাদেশেও দেখতে পেয়েছি, তারাও কিন্তু আন্দোলন করছেন। এই ঘটনায় পশ্চিমবঙ্গ যেটা মমতা মানে ক্ষমতায় রয়েছেন, সেখানে মমতার কিন্তু আসলে তাকে দোষী করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। এর জন্যে কিন্তু বেশ কয়েকজন আমরা দেখতে পাচ্ছি, জাতীয় মুখপাত্র শেহজাদ পুনওয়ালা তিনি কিন্তু মমতার পদত্যাগ চেয়েছেন। তা আসলে এটা স্বাভাবিক, আমি মনে করি যে আমার মতে এই আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে কিন্তু সুবিচার বা সুষ্ঠু বিচার এটা সম্ভব বলে মমতা আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় মমতা অবশ্যই দক্ষ একজন রাজনৈতিক, তার এই বিষয়ে যথেষ্ট দক্ষতা রয়েছে। আমি মনে করব যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব দ্রুত একটি পদক্ষেপ নেবেন এবং যদি না পারেন তাহলে অবশ্যই তাকে পদত্যাগ করা উচিত। যদি তিনি মানে এর সুষ্ঠু বিচার না করতে পারেন, তাহলে নারীরা কোথায় যাবে? না, কিন্তু নুরুল, আমরা কিন্তু এটাও দেখেছি যে মমতা ব্যানার্জি তিনিও কিন্তু এই ধর্ষণ মামলার বিচার চেয়ে রাজপথে নেমেছেন এবং তিনিও বলেছেন যে এই ধর্ষণ মামলার বিচার তিনি চাচ্ছেন। তো আসলে এখন দেখা যাক, আসলে বিষয়টা আসলে মমতার রাজনৈতিক বিষয়, তো সে কারণে রাজনৈতিক অন্য বিরোধী পক্ষ কিন্তু চাবেই এই ইস্যুকে কেন্দ্র করে বিষয়টাকে ঘোলাটে করতে। যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় আছেন এবং তৃণমূল থেকে মমতা তার বিরোধী পক্ষ, তো দেখা যাক আসলে ভারতের রাজনীতি কোন দিকে মোড় নেয়। এরপরের যে সংবাদটি আমাদের হাতে আছে, শিল্পকলার লিয়াকত আলী সহ 5 জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। নুরুল, আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি। আসলে সব
ডিপার্টমেন্টগুলোতেই কিন্তু দুর্নীতির কারণে যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, তো এই বিষয়টি এখন সামনে আসছে যে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার মানে তারা দুর্নীতি পরায়ণ, না হয় একজন ব্যক্তিকে কেন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তো যে কারণে লিয়াকত আলী সহ আরও 5 জনের চুক্তিভিত্তিক যে নিয়োগ দেওয়া হয়েছিল সেটিকে বাতিল করা হয়েছে, এবং সেটি আমরা দেখছি যে গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি হয় এবং সেখানে সচিব কিন্তু সই করেছেন। যেই 5 জন এবং আরও যারা আসলে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েছিলেন তাদেরকে বাতিল করা হয়েছে। তাদের নামগুলো যদি আমি একটু শেয়ার করতে চাই, বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ আসকারি, বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জাতীয় গ্রন্থের পরিচালক মিরার মনসুর ও বাংলাদেশ উপ হাই কমিশন কলকাতার প্রেস উইং এর প্রথম সচিব রঞ্জন সেন। তো আসলে এরা চুক্তিভিত্তিক নিয়োগ ছিলেন এবং এদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অনেক অভিযোগ রয়েছেন। আসলে অন্যায়ভাবেই কিন্তু তারা তাদের পদকে আঁকড়ে ধরে রেখেছিলেন। তো যেটা বিগত 16 বছর ধরে তারা কিন্তু এই কাজগুলো করে আসছিলেন। তো একটা পদে মানুষ 16 বছর দীর্ঘ সময় ধরে থাকতে হবে, এটা কোন নিয়ম বা কোন আইনে রয়েছে সেটা জানি না। তারপরও যেহেতু এই ছাত্র গণঅভ্যুত্থান ঘটেছে, এরপরেই কিন্তু এসব খবর বেরিয়ে আসছে। তার মধ্যে লিয়াকত আলী তিনি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক অনিয়মের অভিযোগ এসছে। তো অবশেষে আসলে দেখা যাক এই পদে সুষ্ঠু দুর্নীতিমুক্ত মানুষ আসেন কিনা, সেটা দেখার বিষয়। আমরা যেটা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুর্নীতির বিষয়ে খুবই কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং তারা চাচ্ছেন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেন এই অন্তর্বর্তী সরকারের সময়ে গঠন করতে পারেন। তো আমরা আশাবাদী যে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবো। আমাদের পরবর্তী যে সংবাদটি আমাদের কাছে আছে, রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আসলে এতে হতাহতের কি পরিমাণ ঘটনা ঘটেছে এবং কি হয়েছে আসলে হতাহতের ঘটনা আমরা এখনো পাইনি কতজন, এবং সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে এবং কতটুকু হবে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে এই ভূমিকম্প এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগে আসলে শক্তিশালীভাবে কিন্তু 7.0 মাত্রার ভূমিকম্প এটি আঘাত এনেছে রাশিয়াতে। সেটা আসলে আমরা খবর পেয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এবং রাশিয়ার যে দূর পূর্বাঞ্চলের কামচাতাকা উপদ্বীপ রয়েছেন সেখানে আসলে আঘাতটি হেনেছে। তো দেখা যাক এটা ক্ষয়ক্ষতি কি পরিমাণ ঘটেছে সেটা কিন্তু আসলে আমরা জানাতে পারবো আপনাদেরকে। তবে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই ব্যাপারে আমরা যদি সচেতন হই, সতর্ক হই, তা আসলে এই প্রাকৃতিক দুর্যোগ তো আর আসলে বলে কয়ে আসে না। এর জন্য আমাদের আগে থেকেই আমাদেরকে সতর্ক হতে হয়, পূর্ব প্রস্তুতি নিতে হয়। তো এই আভাসটা এই জন্যে সতর্ক হওয়া উচিত আমাদের, যে আমাদেরও কিন্তু এরকম আঘাত আসতে পারে। তো তার জন্য যদি আমরা আগাম যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদের সাথে কথা বলে কি করণীয় সেটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো কিছুটা রোধ করা যাবে আর কি। মমিদা, দর্শক, এই ছিল ভোরের পাতার বার্তা কক্ষ থেকে আমাদের কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আরও কিছু সংবাদ জানাতে আমরা আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ ভোরের পাতার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।